ইউজুয়ালি আমাদের ক্যামেরাগুলো সমুদ্র পৃষ্ঠে সেট করা থাকে, কিন্তু আজকে শুধুমাত্র এই এপিসোডটার জন্য আমাদের ক্যামেরাগুলো 8848 মিটার উপরে সেট করা হয়েছে। আগে হ্যাঁ, আজ ওইখান থেকেই শুটিংটা হচ্ছে, বিকজ আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার উচ্চতাটা ওই লেভেলেরও উপরে। আমার সঙ্গে আজ রয়েছেন রুদ্রপ্রসাদ হালদার, এভারেস্ট জয়ী বাঙালি। আর জোরে হাততালি হবে ওনার জন্য। আমরা রিয়েলি ফিলিং প্রাউড। অবেলায় আড্ডায় এরকম মুহূর্ত যখন আসে আমরা সত্যি সত্যি প্রাউড ফিল করি। আমাদের প্রত্যেক দিনের ছ্যাবলামি, দুষ্টুমি, হাসি, তার মাঝে যে মানুষগুলো সত্যি সত্যি জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জগুলোকে বুড়ো আঙুল দেখায় এবং জাস্ট মুচকি হেসে বলে যে মানুষটা এমনি করে ওদেরকে হারাতে পারে, সেই সমস্ত বিরল মানুষদের মধ্যে একজন। রিয়েলি থ্যাঙ্কফুল আমরা আপনি আমাদের শোতে এসেছেন। থ্যাংক ইউ রুদ্রদা। রুদ্রদা, হঠাৎ করে মানে কি হলো? ছোটবেলা থেকেই কি উঁচু পাহাড়ে চাপতে ভালোবাসতেন? টিলাতে চাপতেন ছোটবেলায়, পাঁচিলে চাপতেন, ছাদে উঠতেন? না, সেগুলো তো করতাম, মানে বাচ্চাবেলায় করতাম কি, অ্যাকচুয়ালি বাবা মা স্কুলে ফুলে যেত, সন্ধ্যেবেলা বাড়িতে থাকতে হতো। রাত্রে আমাদের একটা আড্ডা ছিল, মানে যখন আমি 11-12-এ পড়ি, রাত্রে আমি ওই মোটামুটি 11টা-12টার পরে যখন ঘুমাতে যেত বাবা মা, তখন আমি ওই 3তলা দিয়ে বেয়ে বেয়ে নামতাম, শ্মশানে আড্ডা মারতাম 2-3 ঘন্টা, তারপরে আবার রাত্রে চলে আসতাম। তাই এটা আমার এমনি ব্যাপার। তারপরে যখন আমি সোনারপুরে এলাম, সোনারপুরে আমি পড়াশোনা করতে এলাম, আমার তো রায়দিঘি কাশীনগরে বাড়ি, সোনারপুরে পড়াশোনা করতে এলাম, তখনই সোনারপুরের রানাদা বলে একজন, তার দোকানে একদিন এলাম। তো রানাদার দোকানে আসছে যখন কাপ সিরাপ চাইছি, দেখছি লোকটা বলছে যে কাপ সিরাপ খেও না, মানে না খাওয়ার জন্যই জ্ঞান দিচ্ছে। তা আমার খুব ভালো লেগে গেল। তারপরে আস্তে আস্তে রানাদার সঙ্গে বুঝলাম যে এরা পাহাড়ে যায়, ব্যাপারটা বুঝতে পারলাম। এবং 1999 সালে আমি ফার্স্ট রক ক্লাইম্বিং কোর্স করি সোনারপুর আরোহী হয়ে। বাহ, ভেরি গুড। আমি আরেকটু ছোটবেলার ব্যাপারটা জেনে, ছোটবেলা থেকে আপনি খুব দুষ্টু বাই ডিফল্ট, মানে ইউজুয়ালি দস্যি ছেলেরাই পাহাড় ভাঙতে চায়? না, ঠিক সেরকম না, তবে খেলাধুলা তো করতাম, বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গে যুক্ত, খেলাধুলা করতাম, হইচই করতাম, ব্যাস। মানে কি কি খেলাধুলা ছোটবেলায় ভালো লাগতো? ভালো লাগতো বলতে ফুটবল খেলতাম, একটু বড় হয়ে লিগ ফিগ খেলতাম, ফুটবল লিগ খেলতাম, আর তারপর ক্রিকেট তো খেলতাম। আর যখন আমি পুলিশে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করলাম, তারপরে আমি হকিও খেলেছি, রাগবি খেলেছি। রাগবিতে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মূল টিমে আমি ছিলাম। এই আর কি, মানে খেলাধুলা। তারপরে তো খোখো তো নানান রকম খেলা তো আছেই, এগুলো খেলেছি আর কি। বিশেষ করে পুলিশে থাকার সময় আমি বিভিন্ন ধরনের খেলা খেলেছি। বুঝতেই পারছেন আজকে আমি যোগটাই বাই ডিফল্ট কম নেব, কারণ পুলিশ পাশে বসে আছে, তার সঙ্গে যোগ দেওয়াটা বাই ডিফল্ট ইজি নয়। আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি 2010-এ। জীবনে কোনটা বেশি টাফ বলে মনে হলো? বিয়ে করে সংসার ধর্ম পালনটা বেশি কঠিন নাকি এভারেস্ট চাপাটা বেশি কঠিন? ইউজুয়ালি মানুষজন বউকে খুব ভয় পায়, বউ বেশি ভয় দেয় নাকি এভারেস্ট বেশি ভয় দেয়? দুটোই, মানে ভয়ের কিছু নেই, মানে ঠিকঠাক করে ব্যালেন্স করে চলতে পারলে কোনোটাই ভয়ের কিছু নেই। আর বিশেষ করে এভারেস্ট বা অ্যাডভেঞ্চারের কথা বলছি, প্রত্যেকটা নিয়ম আছে। যদি কেউ মানে লোভী না হয়ে পড়ে, ক্রেজি না হয়ে পড়ে, সে যদি অ্যাডভেঞ্চার করার যে সিস্টেম আছে সেই এথিক্সগুলোকে মেনে চলে, তাহলে বিপদ সচরাচর আসে না। মানে আমার প্রত্যেকটা স্টেপ মেপে ফেলতে হবে। এবং মানে ওয়েদারটা কেমন চলছে, আমি যদি ওয়েদারের উপর যদি আমার ধারণা না ক্লিয়ার হয়, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। যেমন আমি খুব সহজে বলি একটা কথা, যে আজকের বিকালের যদি ওয়েদারটা একটু আকাশটা যদি রেডিশ থাকে বা আকাশের রঙের খেলা হয়, তাহলে ধরেই নেওয়া যায় যে পরের দিন ওয়েদারটা ভালো, সকালটা ভালো থাকবে। কিংবা ব্যারোমেট্রিক প্রেশার আপ ডাউনের ব্যাপারটা জানতে হবে। এই ধরনের সমস্ত ব্যাপার, মানে মাউন্টেনিয়ারিংটা একটা বড় সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট মাথায় রাখতে হয়। রেখে যদি কেউ চলে তাহলে বিপদগুলো তার কমবে। আর বিপদগুলো এরকম, যেমন ওয়েদারের বিপদ আছে, স্নোফল হলে কি করতে হবে, কিংবা উচ্চতা, পাহাড় তো উচ্চতা, মানে সি লেভেল থেকে আমাদের অনেক বেশি উঠতে হয়। এবং সেখানে একটা নিয়ম আছে যে সেই ওয়েদারের সঙ্গে নিজের শরীরকে মানিয়ে নেওয়া। এবং বলা হয় 9000 ফিটের পর থেকে প্রত্যেক দিন 1000 ফিটের বেশি গেইন করা উচিত নয়, মানে ডিউ টু ওই শব্দটাকে বলা হয় অ্যাক্লিমেটাইজেশন। এবং আরেকটা কথা আছে, ধরুন 9000 ফিট থেকে 10,000 ফিটে গেলেন, গিয়ে 10,000 ফিট থেকে সেই দিনেই আরও 500 ফিট উঠুন, উঠে আবার নেমে আসুন, নেমে এসে ওই দিনে 10,000 ফিটে থাকুন। তার মানে আমি 1,500 ফিট গেইন করলাম, করে আবার 500 ফিট লস করলাম, করে যদি আমি ওখানে থাকি তাহলে কিন্তু ওই দিনের ঘুমটা ভালো হবে। কারণ আমি আরও উপরের উচ্চতা থেকে ঘুরে এসে নিজের শরীরটাকে উপরের উচ্চতার সঙ্গে সেট করে তারপরে আমি এসছি। ও, মানে আমাকে আবার এগিয়ে কিছুটা পিছিয়ে আসতে হবে? হ্যাঁ,
এই এই সিস্টেমটা পাহাড়ে খুব মেনে চলতে হয় প্রত্যেকটা মাউন্টেনিয়ারকে। এই জন্য বারবার করে দেখবেন ইদানিং লেখালেখি চারিদিকে হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন শব্দটা, মানে অধিক উচ্চতায় নিজের শরীরটাকে মানিয়ে নেওয়ার প্রসেস। আমরা যখন এভারেস্টে এবছর উঠেছিলাম, বিশেষ করে 8000 মিটারের ওপরের পিক, এই ধরনের বড় বড় এক্সপিডিশনে সচরাচর মাউন্টেনিয়াররা করে কি, মানে যায় বেস ক্যাম্প পৌঁছতে 6 দিন লাগে, তারপর থেকে প্রায় 1.5 মাস ওই অঞ্চলে থাকতে হয় এবং এই 1.5 মাসের মধ্যে 3বার ওপরে উঠতে হয়, আবার নামতে হয়। কারণ হচ্ছে প্রথমবার আমি বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 গিয়ে ক্যাম্প 1-এ সেদিন থাকবো, তারপরের দিন ক্যাম্প 2 যাব, গিয়ে তারপরের দিন আমি ক্যাম্প 2 থেকে বেস ক্যাম্পে এলাম। এটা একটা পর্ব গেল। 2-3 দিন রেস্ট করলাম। রেস্ট মানে কিন্তু রেস্ট নয়, রেস্টের দিনগুলোতেও বেস ক্যাম্প এরিয়ায়, বেস ক্যাম্প তো 1.5 কিলোমিটার বা 1 কিলোমিটার চওড়া, এই রেস্টের দিনগুলোতেও বেস ক্যাম্প এরিয়ায় আমাদের ঘোরাঘুরি করি। মানে ওই টেন্টের সঙ্গে দেখা করতে গেলাম, বা ইন্ডিয়ান আর্মি টেন্টে দেখা করতে গেলাম। এই করলে নিজের শরীরটাকে সচল রাখার সিস্টেম। আর হচ্ছে তারপর আবার 2-3 দিন পরে আবার ডাইরেক্ট ক্যাম্প 2 গেলাম। এবারে ক্যাম্প 1 যেতে প্রথম দিন লেগেছিল আমাদের 10.5 ঘন্টা। আবার পরের দিন যখন ডাইরেক্ট ক্যাম্প 2 গেলাম, দেখলাম 11 ঘন্টার মধ্যে চলে গেলাম। তার মানে আগের দিন ঘুরে আসার জন্য আমার শরীরটা ওই অঞ্চলে সঙ্গে মানিয়ে নিতে পেরেছিল এবং তার প্রমাণ হিসাবে আমি একটু আগে যেতে পারলাম। এই যে ক্যাম্প 2 গেলাম, গিয়ে পরের দিন রেস্ট নিলাম। রেস্টের দিন আমরা বসে থাকলাম না, রেস্টের দিন অন্তত প্রায় 4 ঘন্টা আমরা হেঁটে অনেকটা লোৎসে ফেস, যেখান থেকে ফাইনালি স্টিপ ওয়াল ক্লাইম্ব করতে হয়, লোৎসে ফেস পর্যন্ত ঘুরে চলে এলাম। তারপরের দিন আবার ওখান থেকে ডাইরেক্ট ক্যাম্প 1-এ নেমে এলাম, বেস ক্যাম্পে নেমে এলাম। এবারে আবার 2-3 দিন রেস্ট নিয়ে এবারে ক্যাম্প 2 গেলাম। তারপরের দিন ওরকম রেস্ট নিলাম, রেস্টের দিনেও আবার ঘোরাঘুরি করলাম। করে তারপরের দিন আমরা ক্যাম্প 3 গেলাম। ক্যাম্প 3 হচ্ছে 7100 মিটার। গিয়ে আমরা ক্যাম্প 3-তে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকলাম। এই করে আমি এই 7100 মিটার অঞ্চল পর্যন্ত নিজের শরীরটাকে মানিয়ে নেওয়ার প্রসেসটা 3বার, টোটাল ব্যাপারটা 3বার করলাম। করে এবারে আমরা ফাইনালি রুট সেট হয়েছে কিনা, সামিট ক্যাম্পে পৌঁছে গেছে কিনা সমস্ত অক্সিজেন বা অন্যান্য মানে প্রয়োজনীয় সামগ্রী আর কি, বিশেষ করে টেন্ট বা অন্যান্য খাবার দাবার সব পৌঁছে গেছে কিনা, ফুয়েল পৌঁছেছে কিনা, এইগুলো আমরা খোঁজ নিতে থাকলাম। এবং তার সঙ্গে সঙ্গে এজেন্সি আমাদেরকে কিছু ওয়েদার রিপোর্ট প্রোভাইড করছে। আমাদেরও বিশেষজ্ঞ বন্ধুরা আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, যেহেতু বেস ক্যাম্পে আমরা তখন বসে আছি। এইগুলো নিয়ে যখন আমরা ফাইনালি দেখলাম যে স্নোফলটা একদিন বেশি হচ্ছে, হাওয়াটা সেদিন কম হচ্ছে। এবার ওখানে আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল হাওয়াটা, এভারেস্টের উপরে হাওয়াটা ভয়ঙ্কর ম্যাটার করে। এবার হাওয়াটা চলার থেকে স্নোফল বেশি হোক অসুবিধা নেই, গায়ের উপর পড়বে ঝরে যাবে, কিন্তু হাওয়াটা যদি হয় তখন আমার এই হাতের আঙুলের প্রবলেম হবে বা অন্যান্য প্রবলেম হবে। ক্যামেরা যেটাকে ফ্রস্ট বাইট বলে, যেটা মানে হাওয়ার বাইরে রাখলে হাত যেটা জমে যায় না, ঠান্ডা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফ্রস্ট বাইট হয়। আমাদের 3 লেয়ারের গ্লাভস পরি, একটা হচ্ছে বেস লেয়ার, আর সেটা কি রাবারের? না রাবারের না, এমনি খুব নর্মাল, এবং তার উপরে ডবল লেয়ারের একটা গ্লাভস পরি। এবারে অভ্যেস করতে হয় ক্লাইম্ব করার সময়, যখন এক অ্যাঙ্কার থেকে আরেকটা অ্যাঙ্কারে, মানে পিটন চেঞ্জ বলি আমরা, এই অ্যাঙ্কার চেঞ্জ করি, তখন অ্যাঙ্কার চেঞ্জ হচ্ছে ধরুন রুটটা তো মোটামুটি ওপেন করা আছে, এবারে দেয়ালের গায়ে ওই পিটনস ঢুকিয়ে দিয়ে সেখানে একটা ক্যারাবিনার বলা হয়, একটা বালার মতো দেখতে গেট আছে যার, ক্যারাবিনার দিয়ে তার মধ্যে দিয়ে রোপ পাস করা হয়। এবারে ওই ক্যারাবিনার তো খুলে আর আমি উপরে উঠবো না, তখন আমার কাছে একটা ক্যারাবিনার থাকবে এবং একটা জুমার থাকবে। জুমারটা কি, যেটা দিয়ে অ্যাসেন্ডিং করা হয়, ওই রোপের মধ্যে ঢুকিয়ে দিলে এরকম ওপরে উঠবে, নিচে নামবে না, কারণ উল্টোনো দাঁত আছে, দাঁতগুলো এই রোপের জ্যাকেটে আটকে যাবে নিচের দিকে নামতে গেলে। এই জুমারটা আমি যদি খুলে আমি ওপরে লাগাতে যাই, তখন তো আমি ফ্রি থাকবো, আর আমি দেয়ালে যে ফ্রি থাকতে গিয়ে কোনো অসাবধান বশত আমি তো পড়ে যেতে পারি। সেই জন্য করি কি, আর একটা আমরা ওই ক্যারাবিনার সঙ্গে আমাদের দড়ির সঙ্গে লাগানো থাকে কোমরে, ক্যারাবিনারটা দিয়ে ওই পিটনস তো এরকম দেয়ালে এরকম লাগানো থাকে, এরকম তার আই হোল থাকে, ওই পিটনসের ওপারে গিয়ে আমি আমার ক্যারাবিনারটা লাগিয়ে দিলাম, তার মানে আমি সেফ। এবারে আমি এটা খুলে তার উপরে আমি জুমারটা লাগালাম, লেগে আবার ক্লাইম্ব করলাম। মানে পাহাড়ে বাই ডিফল্ট যারা আগে গেছেন তাদের জন্য ওই আংটাটা লাগানোই থাকে। দড়িটা কি আপনাদের তাহলে নিজেদের লাগিয়ে দিতে হয় নাকি না দড়িটাও আছে? দড়িটা এভারেস্টের মতো এক্সপিডিশনে সচরাচর করা হয় কি, যারা শেরপাদের মধ্যে যারা খুবই ভালো তাদের দিয়ে একদম মাথা পর্যন্ত রুট ওপেন করা থাকে। রুট ওপেন বলতে দেয়ালের গায়ে দড়ি লাগানোই থাকে।
মানে এমনি ছোটোখাটো 6000 মিটারই পিক বা 6500 মিটারই পিক আমরা কখনো কখনো নিজেরা শেরপা ছাড়া আমরা ক্লাইম্ব করি, কিন্তু এভারেস্টের ওই ঠান্ডায় ওই এতে আমাদের দ্বারা সম্ভব হবে না। এটা মানে একদম সত্যি কথা যে শেরপারা আমাদের থেকে অনেক গুণ ভালো, ওদের সঙ্গে আমাদের তুলনাই হয় না। এবং আমার মনে হয় খুব বেশি তুলনা করা উচিতও নয়। একটা মানুষ যারা 19,000 ফিট 20,000 ফিট 18,000 ফিট অঞ্চলে যারা জন্মায় এবং সেই অঞ্চলেই যারা কাজ কারবার করে তাদের সঙ্গে একদম হতে পারে না। সেই জন্য ওরা কিন্তু অনেক ভালো, আমাদের বডি এন্ডিউরেন্স লেভেলটা অনেক বেশি, ওদের অক্সিজেন ইনটেক পাওয়ারটা অনেক বেশি ফ্লেক্সিবল রাদার দ্যান যারা সি লেভেলে থাকছে। ইনফ্যাক্ট তাদের বডি স্ট্রাকচার বলুন, পায়ের তলার যে ব্যালেন্সিং ফ্যাক্টরস বলুন, বডি মাসলস বলুন, অনেকটা মানে যে কারণে ফুটবলাররা অনেক বেশি এন্ডিউরেন্স ওয়ালা হয়, যারা যখন খেলছে, যারা পাহাড়ি বাচ্চারা অনেক বেশি বেটার হয়। একটা ছোট ব্রেক, কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন নবেলায় আড্ডা। আমার সঙ্গে রুদ্রদার রয়েছেন, যিনি রুদ্রের মতো ভৈরবে এভারেস্ট জয় করেছেন। ফিরে এলাম ব্রেকের পর। নবেলায় আড্ডায় আজ রুদ্রদা রয়েছে, রুদ্রপ্রসাদ হালদার, এভারেস্ট জয়ী বাঙালি, যিনি আমার পাশের চেয়ারটাতে বসে রয়েছেন। সুন্দর তো পোস্ত বিউলির ডাল ভাত দিয়ে জীবন কাটছিল, সুন্দর রবিবারের চিকেন আসছিল। কি হলো হঠাৎ করে পাহাড়ে ওঠার এই? পাহাড়ে ওঠা বলতে অ্যাকচুয়ালি আমার কাছে হচ্ছে মানে আমি তো ওইখানকার যে সিনিক বিউটি আমি কিছুতেই এখানে বসে পাবো না, বা হয়তো অন্য লোকের চোখে দেখতে হবে আমার, কিন্তু সেটা আমার নিজে দেখার প্রবল বাসনা থাকে একটা। আর একটা হচ্ছে আমি আমার নিজেকে দেখতে যাই, মানে আমি কতটা পারি, আমি কেমন পারি। আমি লোককে বলার জন্য যাই না, আমি কেমন পারি সেটাই আমাকে জাজ করার জন্য আমি পাহাড়ে যাই। শেরপাদের ভূমিকাটা নিয়ে একটু বলুন আমার, সেটা নিয়ে কথা বলছি। শেরপাদের ভূমিকাটা কিরকম? শেরপাদের ভূমিকার জায়গায় আমি দুটো কথা বলছি। একটা কথা হচ্ছে শেরপারা তো মানে অসম্ভব ভালো আমাদের থেকে মাউন্টেনে, এই জন্য শেরপাদের সাপোর্ট আমরা নিই। শেরপাদের সাপোর্ট ছাড়া আমরা ভালো পিক কখনো ক্লাইম্ব করতে পারি না। এরপর 2-1টা পিক ক্লাইম্ব করেছি শেরপা ছাড়া নিজেদেরকে দেখার জন্য, কিন্তু ভালো পিক, চ্যালেঞ্জিং পিক শেরপাদের সাপোর্ট নিতেই হয়, এটাই আমাদের চলে আসছে। আর আরেকটা ঘটনা হচ্ছে যে এবারে 2013-র পরে সাউথের দিক দিয়ে এভারেস্ট ক্লাইম্ব হয়নি। আর 2013-র পরে 14তে যখন মানে ক্লাইম্বাররা গেল এবং 16 জন শেরপা মারা গেল, তারপরে অ্যাবান্ডান্ট হয় এবং সে বছরের যে অক্সিজেনগুলো ওখানে পড়েছিল। 15তেও আমরা গেলাম, 15তেও ভূমিকম্পের জন্যও কোনো ক্লাইম্বিং করা সম্ভব হলো না, আবার অ্যাবান্ডান্ট হলো, আবার আমরা চলে এলাম। এই যে সেই 13-র পরে 14 থেকে পড়ে থাকা অক্সিজেনগুলো 16তে ইউজ হয়েছে। যখন আমরা একটা জিনিস ওখানে দেখে নিতে চাইছিলাম যে অক্সিজেন সিলিন্ডার কিভাবে ইউজ করব, আজকে যদি আমার শেরপার কোনো প্রবলেম হয় তাহলে তো আমার নিজেকে করতে হবে। সেই জন্য আমরা অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম, কিভাবে রেগুলেট করব, কিভাবে পুরো ব্যাপারটা জানছিলাম। জানতে গিয়ে দেখলাম যে পেম্বাজি একটা জিনিস ধরে ফেললো, যে আমাদের যে গাইড শেরপা এবং পেম্বাজির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। পেম্বাজি একটা জিনিস ধরে ফেললো, সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের যে মানে প্রেশার ওখানে মিটার আছে, সেই প্রেশারটা 300 থেকে 320 থাকার কথা। সেই জায়গায় আমাদের যে অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে টেস্ট করছিলাম 200 থেকে 220 এরকম আছে, অনেক কম। তার মানে অনেক অক্সিজেন বেরিয়ে গেছে এই 2 বছরে। সেই অক্সিজেন নিয়ে আমরা আবার ইউজ করব, তখন কিছু করার নেই। এক্সপিডিশনের শেষের পর্বে তখন কিছু করার নেই। তখন আমরা ডিসিশন নিলাম যে, বা পেম্বাজি আমাদেরকে গাইড করলো যে অক্সিজেন যদি ঠিকঠাক ক্লাইম্ব করে সেফ রিটার্ন করতে হয়, একটা করে অক্সিজেন বেশি নেওয়া উচিত। এবং পেম্বাজি যেহেতু আমাদেরকে খুব ভালোবাসে এবং আমাদেরকে সত্যিকারে গাইড করে, দীর্ঘদিনের সম্পর্ক, পেম্বাজি উল্টে আমাদেরকে প্রেশার দিল এবং আমরাও বুঝে গেলাম যেটা নেওয়া উচিত। এবং এই যে বাকি 4 জনের টিমের, গৌতম দাদের টিমের যে প্রবলেমটা হয়েছে, গৌতম দাদেরকেও আমরা বলেছিলাম যে তোমরা রিস্ক নিও না, নিয়ে নাও। ওরা ধরে নিয়েছিল, ওরা ব্যাপারটা ফিল করেছিল, কিন্তু ধরে নিয়েছিল সাউথ কলে অনেক সময় কি হয়, আজকের আমার একটু তো বাড়তি নিয়ে যেতে হবে, যদি কোনো প্রবলেম হয়, যদি হঠাৎ করে ব্লিজার্ড শুরু হয়, একদিন না এক্সট্রা থাকতে হয়, তাহলে তো আমার সাউথ কলে বসে ওখানে অক্সিজেন নিতে হবে। সেই ব্যাপারটা ওরা ভেবেছিল যে যার বাড়তি যে সিলিন্ডার পড়ে থাকবে তার মধ্যে থেকে ওরা কিনে নিতে পারবে। কিন্তু এবছর যখন 19 তারিখে ফার্স্ট একটা চায়না টিম ওখানে ট্রাই করছিল, মানে সামিটের জন্য বেরোবে, ভয়ঙ্কর ব্লিজার্ড হচ্ছে, সেই সময় তারা বেরোতে পারেনি। এই যে ওরা থেকে গেল, তার পরের দিন আবার বেরোবে বলে
ওদের কাছে অক্সিজেন শেষ হয়ে গেছিল, ওরাও গৌতম দাদের মতো অক্সিজেন এক্সট্রা নিয়ে যায়নি। খুব কম টিম, আমরাই মনে হয় মানে 2-1টা টিমের মধ্যে একটা টিম যারা অক্সিজেন সিলিন্ডার বাড়তি নিয়েছিলাম, যারা মনে করেছিল আমাদের প্রয়োজন নেই তবু বাড়তি নিয়েছিলাম ফর দ্য সেফটি। এবারে গৌতম ওই যে ওরা বাড়তি ওদের লাগলো, ওখানে পড়েছিল, মানে ওখানে স্ট্যাক করা থাকে, সব এজেন্সি তাদের অক্সিজেন ওখানে রেখে আসে, কেউ কারোরটা নেয় না, এটাই এথিক্স। কিন্তু ওরা সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেয় এবং নিচে এসে ইনফর্ম করে না। ইনফর্ম করলে ওদেরকে টাকা দিতে হবে এবং একটা অক্সিজেন সিলিন্ডারের দাম হচ্ছে $400, মানে 25,000 টাকা। ওরা বলে না। তারপরের টিম, তারপরে 19, 20 এইভাবে তো ক্লাইম হয়েছে। তারপরের টিম 19 নয়, সেটা 15 তারিখে এই ঘটনা ঘটেছে। তারপর থেকে প্রত্যেকেই, সব টিম যদি এরকম ভুল করে, এই ডিসিশনে নেওয়ার ভুল করে, প্রত্যেকেই বাঁচার জন্যে ওখানে গিয়ে তো বাঁচার জন্য অন্যের অক্সিজেন নিয়েছে। আমি লিখেছিলাম অক্সিজেন চুরি, এটাকেই আমি অক্সিজেন চুরি বলেছি এই কারণে যে সে তার বাঁচার জন্য নিতে পারে, নিচে এসে ইনফর্ম করে যদি বলতো বাকি ক্লাইম্বাররা কিনে নিয়ে যেতে পারত। তাদের এই যে আজকের বেশ কিছু মৃত্যু হয়েছে তার কিন্তু একটা কারণ হচ্ছে এটাই। এবছর মোট 6 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের 3 জন এভারেস্টে, আর 2 জন বিদেশি, 1 জন নেপালি। এই তাদের মধ্যে মানে অক্সিজেন কম হয়ে যাওয়াটা একটা বড় ফ্যাক্টর এবং অক্সিজেনটা চুরি হয়েছিল। আমরা যখন ওপরে যাচ্ছি, ক্যাম্প 2 থেকে 3-তে যাচ্ছি, তখন ওয়াকিটকিতে খবর পেলাম আমাদের 27খানা অক্সিজেন, মানে একটা মেম্বারের জন্য 5টা, আর তার শেরপার জন্য 3টে থাকে। শেরপারে যেহেতু আমাদের থেকে স্ট্রং হয় 3টে থাকে, মোট 8টা থাকে। তাহলে আমি 8টা কিনেছি, তারপরে আমি একটা কিনেছি, এক্সট্রা কিনেছি, তাহলে 4 জনের আমাদের 36টা থাকার কথা। তার মধ্যে 27টা শেরপারা আগে থাকতে গিয়ে ক্যাম্প 4-এ অর্থাৎ সামিট ক্যাম্পে রেখে এসেছিল। যখন ক্যাম্প 2 থেকে 3-তে যাচ্ছি, তখন আমাদের কাছে ওয়াকিটকিতে খবর এলো, আমাদের শেরপার কাছে মানে পেম্বাজির কাছে খবর এলো যে আমাদের ওই 27টার মধ্যে 9টা আছে, মানে এই লেভেলের চুরিটা হয়েছে। তখন আমরা যদি জোর করে চলে যেতাম প্রবলেম হতো। আমরা এজেন্সিকে চাপ দিই এবং আমাদের সঙ্গে সঙ্গে পেম্বাজিও চাপ দেয়, কারণ এই এজেন্সিকে আমরা এত টাকা দিয়েছি, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা আবার $400 দিয়েছি, নিচে দিয়ে তবে আমরা উপরে উঠেছি। যখন ফাইনাল পুষে যাই, তাহলে এই সময়টা চাপ দিই এবং এজেন্সি ক্যাম্প 2 থেকে ওই রাতারাতি আমাদের সঙ্গে সামিট ক্যাম্পে পৌঁছে গেল আমাদের পুরো অক্সিজেনটা। এবং যখন আমরা সামিট করে পরের দিন বেরিয়ে আসছি, তখন আমাদের 3টে অক্সিজেন বেশি ছিল, 3টে সিলিন্ডার ইনট্যাক্ট অবস্থায় বেশি ছিল। 4 জনের 3টে, মানে একটা বাড়তি লেগেছিল, সেটাও বাড়তি লাগতো না। আমরা ইচ্ছা করে, যেহেতু অক্সিজেন বেশি ছিল, আমরা ইচ্ছা করে খরচ করেছি, বেশি পরিমাণে নিয়েছি নামার সময়, মানে নামার সময় বলতে যখন আমরা ক্যাম্পে আছি। এবং সেইগুলো গৌতম দাদের যে এজেন্সি, লোবেন এজেন্সিকে আমরা দিয়ে এসেছি। কারণ মানে এটাকে যদি বলি যে আমরা দান করে এসেছি, তা নয়। আর ওটা আনতে তো আমার অনেক বেশি শ্রম খরচ হবে, আমি ফেলে দিয়ে আসতাম, তা আমি আমাদের চেনা লোককে দিয়ে এসেছি, ব্যাস, এর বেশি কিছু নয়। একটা ছোট ব্রেক নেব, আমি একটু মানে দীর্ঘ নিঃশ্বাসটাও মেপে খরচ করছি, মনে হচ্ছে যেন অ্যাজ ইফ আমি ওই এভারেস্টের ওই জাস্ট ট্র্যাকটাতে ঢুকে গেছি। গল্পটাই এত ইন্টারেস্টিং। তাহলে বুঝুন আপনারা যখন যারা শুনছেন, আপনারা যারা দেখছেন, যারা ফিল করছেন, যারা আত্মস্থ করছেন, বুঝুন যে এই লড়াইটা, এই চড়াইটা কতটা টাফ ছিল। একটা ছোট ব্রেকের পর ফিরে আসি আড্ডাটার বাকি অংশ নিয়ে। ফিরে এলাম ব্রেকের পর। এভারেস্ট জয়ীকে নিয়ে আজকে বসে রয়েছি এবং জাস্ট ফিলিং লাইক ঠান্ডা লাগছে, অক্সিজেন কম লাগছে, উপরে উঠছে। মানে আমরা স্টুডিওতে বসে জাস্ট কল্পনাটা করতে পারি, এনারা বাস্তবে সেটা করে দেখিয়েছেন। থ্যাংক ইউ রুদ্রবাবু, আপনি আজকে এসেছেন। আগেইন আমরা রিয়েলি উই আর ফিলিং প্রাউড। এটা আমাদের জন্য বিরাট বড় মোমেন্ট। বাঙালির গর্ব, গোটা বিশ্বের দরবারে তিনি বাঙালিকে স্ট্রং আরো একবার দেখিয়েছেন। রুদ্রদা, আমি একটু প্রসেসটা জানতে চাই। মানে ধরুন একটা কমন মানুষ, তার কাছে এটা অজানা যে কি করে এভারেস্টে যাবে। মানে হঠাৎ করে ব্যাগ পিঠে নিয়ে, এটা ট্যুর নয় যে আমি একটা ব্যাগ প্যাক করলাম, নিয়ে গাড়ি করে নিয়ে বেরিয়ে গেলাম, 2টো অক্সিজেন সিলিন্ডার নিলাম, বেরিয়ে গেলাম। অক্সিজেন সিলিন্ডারগুলো ইউজুয়ালি কত বড় হয়? এত বড় নাকি আরো বড়? ওর থেকে বড় হয়। এবং কন্টেনারটা মেটালের হয় এবং ওটা প্রায় ওজন হয় 4 কেজি 100 এরকম ওজন হয়। পিঠে। হ্যাঁ, এবং ওর যে অ্যাসেসরিজ আছে, মানে যে মাছটা আছে, সেগুলো মিলে 4 কেজি 200-250 গ্রাম টোটাল ওজনটা হয়। পিঠে একটা বড় ব্যাগ থাকে। হ্যাঁ, ওই ব্যাগের মধ্যে ইউজুয়ালি কি কি থাকে? ব্যাগের মধ্যে মানে
বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম জিনিস থাকে। আমি যখন ফাইনাল পুষে যাচ্ছি, অর্থাৎ ক্যাম্প 2 পরে বা ক্যাম্প 3 পরে যখন আমি একদম ওপরের জোনটাতে যাচ্ছি, 7000 মিটারের ওপরে যাচ্ছি, তখন আমাকে অক্সিজেন নিতে হয় রাস্তায় চলার সময়। এবার অক্সিজেন নেওয়ার বিভিন্ন রকম ধাপ আছে। যখন আমি ক্যাম্প 3 অর্থাৎ 7100 মিটারে পৌঁছেছি, তখন পর্যন্ত আমার কাছে অক্সিজেন নেই, কিন্তু যেই পৌঁছে গেলাম তারপর থেকে আমি 0.5 ঘাটে আমি অক্সিজেন নিচ্ছি। এবং তারপর থেকে ওই 0.5-এ পরের দিন যখন আমরা রাত 2টোর সময় বেরিয়ে সামিট ক্যাম্পের উদ্দেশ্যে বেরোলাম, ওই 0.5-এ চলছে। সামিট ক্যাম্পে যেই পৌঁছে গেলাম ওটা একে নেয়, সচরাচর এরকম হয়, একে নেয়। আবার সামিট ক্যাম্প থেকে যখন ফাইনালি সামিটের দিকে আমরা এগোচ্ছি, তখন ওটা নেওয়া হয় 2.5-এ। এই সামিট ক্যাম্প, বারবার আমি শব্দটা, সামিট ক্যাম্পে থাকে কি? সামিট ক্যাম্পে হচ্ছে, সামিট বলতে শিখর, আর শিখরের উদ্দেশ্যে যে ক্যাম্প থেকে লাস্ট যে ক্যাম্প থেকে বেরোনো হয় তাকে আমরা সামিট ক্যাম্প বলি। সেখানে কি থাকে? কোনো রকম টেন্ট ফেন্ট? হ্যাঁ, অবশ্যই টেন্ট থাকে। তার মধ্যে কি থাকে? টেন্টের মধ্যে, হ্যাঁ, টেন্টের মধ্যে আমরাই ছিলাম। মানে আপনারা থাকেন, তার আগে এমনি খালি, মানে খালি জায়গা, খালি জায়গা। ওখানে নতুন করে টেন্ট পিচ করা, টেন্ট খাটানো হয়েছিল, খাটিয়ে আবার আমরা ওখানে ছিলাম। তো টেন্টগুলো কি এমনি থাকে? মানে না, টেন্টগুলো নিয়ে আসা হয়, সব ফেরত নিয়ে আসা হয়। আবার কিছু ভেঙে গেলে এভারেস্টে বেস ক্যাম্প পর্যন্ত যেভাবে পরিষ্কার রাখে নেপাল গভর্নমেন্ট বা ওদের যে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন SPCC, সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি, ওদের সব কিছু হচ্ছে ওই বেস ক্যাম্প পর্যন্ত খুব ক্লিয়ার রাখে। আগের বছর যখন যেই সাংঘাতিক গুণগান করতে ইচ্ছে হয়েছিল যে ভারতবর্ষের মাউন্টেন তো এত পরিষ্কার নয়, কিন্তু এবছর যখন আমরা টপ পর্যন্ত যাওয়ার সুযোগ পেয়েছি, তখন দেখেছি মানে ক্যাম্প 2-তে বিভৎস নোংরা হয়ে আছে। সামিট ক্যাম্পে প্রচুর টেন্ট পড়ে রয়েছে, এবং এবছরও জানি আমাদের পরেশনাথের বডি কোনো একটা টেন্টে আছে, এবং অনেক টেন্ট অনেক কোম্পানি আনেনি। কারণ ওপর থেকে যদি, আর রাস্তায় যখন যেখানে অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে, তখন সেখানে কোনো একটা জায়গায় গেঁথে রেখে চলে আসছে। আমি একটা খুব টেকনিক্যাল প্রশ্ন করতে যাই, মানে আমার এটা শুনে একটু, এটা শুনে আপনার অসভ্য প্রশ্ন মনে হতে পারে, বাট এটা খুব টেকনিক্যাল, মানে আমার মাথাতে আসছে, ডেফিনেটলি আপনার মাথাতে নিশ্চয়ই আসবে, যে উপরে গিয়ে আপনারা বাথরুম পটি কি করে করেন? মানে সেটা তো জমে অবস্থা, মানে খুলতে পারে না, গ্লাভস খুলতে পারে না। না, সেখানে ওর মতো করতে হয়, কারণ হচ্ছে 37 ডিগ্রি টেম্পারেচার তো আমাদের শরীরের, সেখান থেকে একটু সহ্য করতে হয় আর কি। যখন -15, -20 টেম্পারেচারের মধ্যে আমি, মানে আমাদের পেছনটায় একটা এরকম চেন থাকে, মানে যে ডাংরিটা পরি ফাইনাল ক্লাইম্বিং এর জন্য, যে ডাংরিটা পরি একটা চেন থাকে, ওই চেনটা খুলেই আমরা বসে যাই এবং আমরা টিস্যু পেপার ইউজ করি। না, বুঝতে পেরেছি, কিন্তু জমে যাবেন তো, মানে আঙুল খুললে ফ্রস্ট বাইট হয়ে যায়? না, আঙুল খুললে ফ্রস্ট বাইট সঙ্গে সঙ্গে যে হয় সব সময় তা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে অ্যাভয়েড করতে হয় যে বেশিক্ষণ থাকবো না। যদি কোনো, হ্যাঁ, বেস লেয়ারটা আমার হাতে থাকবে। আমি বেস লেয়ার ছাড়া যদি কোনো মেটালে আমি হাত দিই ওই টেম্পারেচারে, সঙ্গে সঙ্গে আঙুলটা ওই মেটালের সঙ্গে একদম সেটে যাবে, এবং আঙুল কেটেই তবে বের করতে হবে। এই যে এই পুরো ব্যাপারটা, মানে শুরুটা কোথা থেকে হয়? ভারতবর্ষ থেকেই স্টার্টটা হয়, নাকি নেপালের মাটি থেকে নেমে প্রথম স্টার্টটা হয়? অ্যাকচুয়ালি এবার যে কোনো বড় এক্সপিডিশনের ক্ষেত্রে, আপনি বললেন সাউথ গেট, নর্থ গেট, এগুলো কটা গেট থাকে? গেট নয়, অ্যাকচুয়ালি নর্থ কল, সাউথ কল। চীনের দিক দিয়ে এই কল শব্দের অর্থ হচ্ছে একটা রিজের সব থেকে লোয়েস্ট পয়েন্টকে কল বলা হয়। এবং সেই কলটা মানে কোথায় বলা হয়, যেখানে ক্লাইম্ব করতে হয় সেই জায়গাটা কল, নতুবা পাস বলা হয় বা লা বলা হয়, যেমন গোচালা, নাথুলা, এই যে শব্দগুলো, এগুলো লা বলা হয়। তা নেপালের দিক দিয়ে যে পথটা, সেখানে এই সাউথ কল হচ্ছে তার সামিট ক্যাম্প, আর চীনের দিক দিয়ে যে পথটা, সেখানে নর্থ কল পেরিয়ে তারপরে সামিট ক্যাম্প হয় চীনের দিক দিয়ে যেতে গেলে আর কি। আর যে আগের প্রশ্নটা যেটা করলেন, যে এভারেস্ট এক্সপিডিশনের জন্য স্টার্টিং পয়েন্ট, তার দুটো পার্ট, মানে আমার কাছে অন্তত দুটো পার্ট। মানে আমার কাছে অবশ্যই মানে মেন পার্টটা কলকাতায়, মানে কলকাতায় একটা বড় এক্সপিডিশন হয়, তারপরে হচ্ছে নেপালে গিয়ে যাওয়া হওয়ার হয়। তা এই সিলেকশনটা কিভাবে? মানে আমার হঠাৎ করে ইচ্ছে হলো কালকে আমি এভারেস্টে চলে গেলাম, এমন তো হয় না। অ্যাকচুয়ালি পড়া উচিত। সেই নেপাল গভর্নমেন্ট যে সিস্টেম করে রেখেছে, শুনেছিলাম আগে যে মোটামুটি 7000 মিটারের অভিজ্ঞতা থাকলে তাদেরকে এভারেস্ট যেতে দেওয়া হয়। তারপরে শুনলাম যে এটা কোথাও কখনো ওরা অফিসিয়ালি করেছিল কিনা জানি না, কিন্তু এটা একটা চাউর ছিল যে 7000 মিটারের কাছাকাছি পিক যদি কেউ করে এবং বেশ কয়েকটা পিক করে অভিজ্ঞ হয়, তবেই ওরা পারমিশন দেয়।
কিন্তু আমরা যখন যাই আমাদেরকে কিন্তু অত কিছু দেখা হয়নি। কিন্তু আমাদের যেহেতু আমি 15 বছর ধরে মাউন্টেনে যাচ্ছি, অনেক প্রায় 17 থেকে 19টা আমি এক্সপিডিশন করেছি, মাউন্টেন এক্সপিডিশন করেছি, অনেক পিক ক্লাইম্ব করেছি, তার মধ্যে অনেক ফেলিওর হয়েছি। কারণ ফেলিওর জায়গা যেখানে ফেলিওরটা আমাদের কাছে ফেলিওর নয়, আমার কাছে অন্তত নয়, কারণ প্রত্যেকটা এক্সপিডিশন হচ্ছে সফল এক্সপিডিশন। এই কারণে যে আমি কোনো একটা পিকে গিয়ে সাংঘাতিক দুর্যোগের মধ্যে গিয়ে পিকের মাথায় উঠতে পারিনি, বাট আমি চলে এসেছি, ফিরে এসেছি, ওটাই তো আমার সফলতা। তা সেই হিসেবে যে আমরা যখন এরকম বড় পিক যাই, দুটো কলকাতায় 20 লাখ টাকা লাগে একটা এভারেস্ট এক্সপিডিশনে। 20 লাখ? হ্যাঁ, 20 লাখ টাকা লাগে। কে দেয়? কে দেয় বলতে এটা তো বিভিন্ন মানুষ, যেমন আমার ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে দারুণভাবে হেল্প করেছে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি প্রথম যাচ্ছিলাম বলে এবং আমার অভিজ্ঞতা আছে বলে সেটা হয়তো জাজ করেছে ওরা, দেখে আমাকে দারুণভাবে মানে অনেকটা টাকাই আমাকে হেল্প করেছে। এছাড়া মানে আমার রায়দিঘির বিভিন্ন স্কুল থেকে কিছু কিছু করে আমাকে ডোনেট করা হয়েছে এভারেস্টের জন্য। মানে আমি যখন এভারেস্ট যাই, শুধু রায়দিঘি নয়, সোনারপুর, যেহেতু সোনারপুর আমার ক্লাব, সোনারপুরে আমার অ্যাডভেঞ্চার লাইফের জন্ম, তা সোনারপুরের প্রচুর মানুষ, মানে এত মানুষ, আমার তখন মনে হয়েছিল বারবার করে, এবং তাদের এমন দাবি ছিল যে এভারেস্টটা আমি একা করতে যাচ্ছি না। তারা এরকম বলতো, রুদ্রদা বা ভাই, তোর সঙ্গে আমি এভারেস্ট যাব, তোর মানে আমি এভারেস্ট করলে তার এভারেস্ট হবে। এইভাবে মানুষের ভালোবাসা পেয়েছি প্রথম থেকে। এক্সেলেন্ট, হোয়াট আ মোমেন্ট, জাস্ট ব্রিলিয়ান্ট। আপনাদের সবাইকে কুর্নিশ। একটা ছোট ব্রেক নেব, ব্রেকের পর ফিরে আসছি, ফিরে এসে বাকি কথাগুলো হবে। রুদ্রদা, আগেইন আপনাকে ধন্যবাদ, আগেইন কুর্নিশ এই বাঙালিকে যিনি আমাদের মাথাটাকে আর একটু উঁচুতে তুললেন। ফিরে এলাম ব্রেকের পর। হবেলায় আড্ডায় আজ রুদ্রদা রয়েছে, রুদ্রপ্রসাদ হালদার, এভারেস্ট জয়ী বাঙালি, যিনি আমার পাশের চেয়ারটাতে বসে রয়েছেন। এবং আগেইন রিয়েলি আই এম ফিলিং রিয়েলি প্রাউড আজকের এপিসোডটাতে। আমি যে কারণে, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি অন্য সময় এত বকবক করি, আজকে কিন্তু আমি তুলনায় সাইলেন্ট, আমি জাস্ট গল্প শুনে যাচ্ছি। এবং আজকে আপনিও টেলিভিশনের সামনে বসে যান, প্লিজ চ্যানেল চেঞ্জ করবেন না, গল্পটা শুনুন, বুকের ছাতি চওড়া হয়ে যাবে। বাঙালি বলতে না জাস্ট গর্ব হবে, বলবেন হ্যাঁ আমরাও রুদ্রপ্রসাদ হালদারের এলাকার লোক, রাজ্যের লোক। দাদা, এভারেস্টের উপরটা কিরকম দেখতে, মানে এরকম পিক আমরা যেমন ছবি আঁকি পাহাড়ের, তার উপর ফ্ল্যাগ থাকে ওরকম? আমি তার আগে থেকে আমি বেস ক্যাম্প থেকেই বলি, বরং সুবিধা হবে। বেস ক্যাম্পের সামনে বিশাল বড় একটা গ্লেসিয়ার, তো খুম্বু গ্লেসিয়ার, এভারেস্টের যে গ্লেসিয়ার খুম্বু গ্লেসিয়ার, এই খুম্বু গ্লেসিয়ারটা ক্যাম্প পয়েন্টটা আমরা যেখানে করি সেখান থেকে প্রায় বেস ক্যাম্প পর্যন্ত হঠাৎ করে স্টিপ ডাউন হয়ে গেছে। এই ডাউন হয়ে যাওয়ার জন্যে প্রচুর পরিমাণে স্নো বা মাছ আর কি, সেই মাছটা এরকম তালগোল পাকিয়ে ভাঙতে নামে। এবং ওই খুম্বু আইসফল হচ্ছে বিশ্বের সব ভয়ঙ্করতম একটা আইসফল, যেখানে বিশাল বড় বড় ক্রিভার্স, 500 ফিট, কোথাও 1000 ফিটের খাদ, কোথাও 20 ফিট চওড়া, কোথাও হঠাৎ করে দেয়াল উঠে গেছে। সেই জন্য দুরকম ল্যাডার লাগানো হয়। যদি বারবার করে এরকম খাদে নেমে আবার ওদিক দিয়ে গিয়ে আবার ওঠা হয়, তাহলে ক্লাইম্বিংটা ডিলে হয়ে যাবে, ওই অল্প সময়ের মধ্যে ক্লাইম্ব করা সম্ভব হবে না, এক্সপিডিশন খরচ অনেক বেড়ে যাবে, এবং অনেক কম পরিমাণ মানুষ ক্লাইম্ব করতে পারবে, আরও বেশি ভয়ঙ্কর থাকবে। সেই জন্য সেই তেনজিং নোরগের আমল থেকে ওইভাবে ল্যাডার ইউজ করা হয়, ল্যাডার নিয়ে যাওয়া হয়, কষ্ট করে নিয়ে গিয়ে ওখানে ল্যাডার ফেলে দেওয়া হয়, বা দড়ির ল্যাডার থাকে, কোথাও দড়ি থাকে। তা এই ভয়ঙ্কর জায়গাটা লোকে এবছর অ্যাভয়েড করতে চেয়েছিল, কারণ আগের বছর ভূমিকম্প হওয়ার জন্য। আমরা দেখেছি এই যখন আমরা তো কুম্বু আইসফল মোট 4 বার উঠেছি, 4 বার নেমেছি, এর মধ্যে দেখেছি আজকে যাচ্ছি 2 দিন পরে নামছি, এই কোনো একটা ক্রিভার্সের মুখ 2 ফুট কি 3 ফুট ছিল, সেটা দেখলাম যে 6 ফুট 7 ফুট হয়ে গেল 2-3 দিনের মধ্যে। তার মানে ওখানে বিশাল বড় একটা নতুন করে ফাটল তৈরি হয়েছে, বা ফাটলটা বেড়ে গেছে। আবার দেখেছি যে কোনো একটা পথ দিয়ে এরকম যাচ্ছি, আমাদের রোপটা এরকম আছে, হঠাৎ করে একটা জায়গায় এরকম রোপ নেই, এবং রোপগুলো পাথর বরফ চাপা পড়েছে। তার মানে ওখান দিয়ে যে কোনো না কোনো সময় তো বরফ পড়েছে, মানে ওই ভেঙে পড়েছে। ওই ভেঙে পড়ার সময় যদি কেউ থাকতো, সে তো অবশ্যই মারা যেত।
তখন দেখছি যে বাঁ দিক দিয়ে পথ হয়ে গেছে। খুম্বু আইসফল সবসময় ভাঙছে গড়ছে, এই জন্য তার ভয়ঙ্করতা এত বেশি। তা আমরা এই খুম্বু আইসফল যখন শেষের দিকে, প্রথম দিকে যখন ক্রস করি, ক্রস করতে সময় লাগছিল 10 ঘন্টা, শেষের দিকে যখন মানে বারবার ওঠানামা করতে করতে, আমি বারবার করে বলছি যে ওঠানামা করা বা অ্যাক্লিমেটাইজেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তা ওঠানামা করতে করতে শেষের দিকে দেখছি খুম্বু আইসফল আমরা 6 ঘন্টা 6.5 ঘন্টার মধ্যে ক্রস করে দিচ্ছি। মানে তার মানে আমি ওই অঞ্চলের সঙ্গে আমার বডিটা সেট হয়েছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। রাত্রে ঘুমোতেন কতক্ষণ? ওরকম কোনো ব্যাপার না, যেদিন আমরা ক্লাইম্ব করব বা যে সময়টা ক্লাইম্ব করব আমরা রাতটাকে বেছে নিতাম, কারণ দিনের বেলা যদি আমি ক্লাইম্ব করি তখন এই সূর্যর তাপে দেয়ালের ধস নামতে পারে, সেজন্য আমরা দিনটাকে অ্যাভয়েড করি। এছাড়া দিনের বেলা অত্যন্ত এক্সজশনটা বেড়ে যায়, দিনটাকে আমরা অ্যাভয়েড করি। আমরা সচরাচর যেমনভাবে প্ল্যান করি কতটা পথ, সে অনুযায়ী কোন দিন সন্ধ্যে 6টায় বেরোবো, কোন দিন রাত 2টোয় বেরোবো, সেটা আমাদের পাহাড়ের গতি বা ক্লাইম্বিং ওয়ালের স্টিফনেস, টেকনিক্যালিটিস ইত্যাদির উপর বিচার করে আমরা সেটা সেট করি। যে শুনছিলাম পাহাড়ের উপরটা চূড়োটা চূড়ো। এবার তারপরে ঠিক এই মানে বেস ক্যাম্প থেকে ক্যাম্প পৌঁছানোর পরে ওখানে অনেকটা প্লেন জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে হোয়াইট কুম। দুদিকে মানে বিশাল উঁচু দেয়াল, মাঝখানটা হাওয়া কম, এই জায়গাটা অনেকটা প্লেন। এই জায়গাটা শেষ হয়ে যাওয়ার পরে এভারেস্টের বডিটাকে ছাড়িয়ে পাশের পিকটার নাম হচ্ছে লোৎসে। বাই এভারেস্ট ক্লাইম্ব করার সময় লোৎসে ক্লাইম্ব করে লোৎসে ফেস দিয়ে উঠে সোজা দেয়ালটায় উঠে তারপরে এভারেস্টের দিকে টার্ন নিতে হয়, এভারেস্টের কোনো একটা রিজ ধরতে হয়, যেটা সাউথ কলে পৌঁছতে হয়। এবারে ওই যে জায়গা লোৎসে ফেসের ডিফিকাল্টিস হচ্ছে ভীষণ ব্লু আইস, মানে ব্লু আইস মানে সাংঘাতিক হার্ড, এবং আমাদের পায়ের দিচ্ছে যে ক্র্যাম্পন থাকে, কাঁটা জুতো থাকে, ক্র্যাম্পন হিট করলে ক্র্যাম্পন বেরিয়ে আসে, এরকম হার্ড। ওই ব্লু আইসের দেয়ালের মাঝখানে একটা জায়গায় প্রায় 60 থেকে 70 ডিগ্রি দেয়ালের মধ্যে দেয়াল কেটে কেটে, মানে বিশাল বড় দেয়াল তো টানা ওঠা সম্ভব নয়, তাহলে অ্যাক্লিমেটাইজেশনের যেমন প্রবলেম হবে, এক্সজশনও হবে বেশি, কারণ সামিটে যাওয়ার আগে যদি আমার শরীরটাকে আরও বেশি চাপ দিই তাহলে অসুবিধা হবে। ওই দেয়ালের গায়ে একটা দেয়াল কেটে কেটে, মানে ধরুন এখানে একটা তাঁবু আছে, মানে এই দেয়াল কেটে এখানে একটা তাঁবু বসানো হয়েছে, তার ঠিক নিচে মানে আমি তাঁবু থেকে নিচে পা দিলে আর একটা তাঁবুর উপর আমার পা পড়বে, এরকম আর কি। এরকম দেয়ালের গায়ে আমাদের তাঁবু সেট করা হয়। ঠিক তারপরে ওর পরেই হচ্ছে ওই দেয়ালটা কন্টিনিউ করতে করতে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ইয়েলো ব্যান্ড, এবং পুরো এভারেস্টের নর্থের দিকে এবং সাউথের দিকে, এটা নেপাল সাউথের দিকে, এই একটা 60 থেকে 70 মিটারের একটা স্টিপ ওয়ালের মধ্যে এরকম একটা ইয়েলো কালারের পাথর পুরো অঞ্চলটা আছে। ওই জায়গাটার নাম হচ্ছে ইয়েলো ব্যান্ডটা জাস্ট ক্রস করে, ওটা কঠিন, কারণ হচ্ছে ইয়েলো ব্যান্ড ওই কাঁটা জুতো পরে ওই মানে ওই সোজা দেয়াল এবং রকি ওয়াল খাড়াই যেতে হয়, সিনেমায় যাওয়া হয় না। তারপরে আসে হচ্ছে একটা জায়গা এরকম ভাবে ঘুরে গিয়ে এরকম উঠেছে। তা ওই জায়গাটা পেরিয়ে হচ্ছে আমার যেতে হবে সাউথ কলটার হাইট হচ্ছে 7,972 মিটার ফিটার এরকম কিছু হবে, এবং এই জোনটাকে বলা হয় এই জোন, এবং এর পরের জোনটাকে বলা হয় ডেথ জোন। এখানে একটা মানুষ যদি 3 দিন থাকে, তার অক্সিজেন বা খাবার দাবার জল সমস্ত কিছু যদি রেখে দেওয়া হয়, 3 দিনের বেশি কোনো মানুষ বাঁচতে পারে না, এটা ধরে নেওয়া হয়। সেই জন্যে আমাদের প্ল্যান করতে হয় ওই ডেথ জোনে যখন এলাম, তার মধ্যে 3 দিনের মধ্যে আমাকে ওখানে কাজ করে, যদি কাজ কমপ্লিট না হয় আমাকে নেমে আসতে হবে। আমরা তারপরে ওই সাউথ কলের পর থেকে একটা মানে সোজা দেয়াল উঠে একটা জায়গায় উঠেছে, জায়গাটা এরকম হালকা গ্রেডিয়েন্ট, সেখানে মানে ওই জায়গাটার নাম হচ্ছে ব্যালকনি। ওই যে জায়গাটা ব্যালকনি আছে, ব্যালকনি। এই ব্যালকনির পরে অনেকটা ব্যালকনি থেকে আরো বাঁদিকে এসে তারপরে সোজা একটা রকি দেয়াল উঠলে সাউথের দিক দিয়ে যেটাকে পিক বলে মনে হয় সেটাকে বলা হয় সাউথ সামিট। এই সাউথ সামিটের ওপর উঠে সাউথ সামিট থেকে শুরু হয় রিজ, যে রিজের বাঁদিকটা প্রায় 2,500 মিটার আর ডান দিকটা প্রায় 4,000 মিটার। ওই রিজের উপর দিয়ে সন্তর্পণে যেতে হয়, কিন্তু দড়ি সেট করা আছে, মানে দড়ির হেল্প সকলের নিতে হয়, শেরপাদের নিতে হয়, যারা প্রথম গেছিল তারাও দড়ির হেল্প নিয়েই গেছিল, এইভাবেই যাওয়া হয়। মানে সিস্টেমটা এরকম
প্রত্যেকটা মুহূর্তে আমার সেফটি থাকবে। পাহাড়ে আমি মরতে যাচ্ছি না, বা যারা অ্যাডভেঞ্চার করে তারা কেউ মরতে যায় না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, এখানে নিয়ম আছে। আমি যখন ধরুন আমরা দুজনে মিলে যাচ্ছি, আর আমি যাচ্ছি না, আপনি অন্য কাউকে নিয়ে যান, যাই হোক দুজন, যে কোনো দুজন যাচ্ছে, তখন যে এক্সপার্ট ক্লাইম্বার বা সেই সময়ের জন্য যে ফিট আছে, তার শরীরটা ঠিক আছে, সে এগিয়ে যাবে। সে এগিয়ে যাবে। ও যখন যাচ্ছে আমি তখন দড়ি ছাড়ছি এবং নিজের সেফটি নিয়ে, মানে ও যদি পড়ে যায় তো ওর সঙ্গে তো আমি দড়ি দিয়ে হেল্প করতে গিয়ে আমিও তো পড়ে যাব। সুতরাং আগে নিজেকে ওই অঞ্চলে অ্যাঙ্কার করে, তারপরে ও যেমন যাচ্ছে সেইভাবে আমি ততটুকু দড়ি ছাড়ছি। এবং ও যেতে যেতে মাঝে মাঝে ও কিন্তু দেয়ালের গায়ে হোল করে সেখানে পিটন ফিক্সড করে তার মধ্যে ক্যারাবিনার দিয়ে দড়িটাকে ফিক্সড করছে। এই হচ্ছে সিস্টেম। মানে পরিষ্কার, আপনি যেভাবে আপনার বাড়িতে পর্দার দড়ি লাগান ওইভাবে আপনি গোটা এভারেস্টে দড়ি লাগাতে যাবেন। একটু এগোবেন, একটু লাগালেন, কোমরে বাঁধলেন, একটু এগোলেন। এই হচ্ছে মোদ্দাবাদ। বাপরে বাপ। রাত্রির ঘুমানোর সময় ভয় লাগে না যে পাশ ফিরতে গেলাম, পড়ে গেলাম উল্টে, এরকম? না না, সেরকম জায়গা খুব বেশি ছিল না। ওই ক্যাম্প 3-তে আমরা মানে ওই তাঁবুগুলো, ক্যাম্প 3 কিংবা ক্যাম্প 4 তাঁবুগুলো দড়ি দিয়ে, এমনি দড়ি দিয়ে, মানে এমনি তো তাঁবু সেট করার জন্য তো দড়ি লাগে, পিটন লাগে, সে ঠিক আছে। বাইরে থেকে দড়ির খাঁচা করে তাঁবুগুলোর ওপর থেকে লাগানো হতো নিচে, যাতে না উড়ে চলে যায়। একটা তাঁবুর সঙ্গে আর একটা তাঁবু দড়ি দিয়ে বাঁধা থাকতো, যাতে মানে লোক পড়ে না যায়। সেই জন্য যদি আমরা মানে কখনো বেরোতাম 1 নম্বর 2 নম্বর করার জন্য, যদি বেরোতে হয় তাহলে কিন্তু আমরা ওই পুরো ক্লাইম্বিংয়ের ড্রেসেই বেরোতে হয় ওখানে। আপনি যদি ওই বারবার এরকম আপনার শোয়াটা যদি খারাপ হয়, মানে হয়তো 5 জড়িয়ে আপনার ঘুমানো অভ্যেস, বিছানায় এই প্রান্তে হয়তো ঘুমানো প্রান্তে চলে যান, তাহলে এভারেস্ট আপনার জন্য নয় দাদা। আপনি বাড়িতে বসে বিরিয়ানি অর্ডার করুন। লিফট যেদিন চালু হবে সেদিনকে আমি আর আপনি দুজনে একসাথে লিফটে করে উঠবো। একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, এনজয় করতে থাকুন অবেলায় আড্ডা। আমার সঙ্গে রুদ্রদা রয়েছেন, যিনি রুদ্রের মতো ভৈরবে এভারেস্ট জয় করেছেন। ফিরে এলাম ব্রেকের পর। আজ রুদ্রদার সঙ্গে আড্ডা জমেছে, যার সঙ্গে আমি আছি এটা ভাবলেই প্রাউড ফিল হচ্ছে। যদি ওর সঙ্গে আমি কোনোদিন বেড়াতে যাবো না, বিশ্বাস করুন, নেভার। পাহাড়ে চাপা মানুষ কোনদিন ধরে বলে চল ভাই এভারেস্টে চাপবো, আমার ওই কষ্ট পোষাবে না। রুদ্রদা, ইয়েস, সামিটে ওঠার আগের মুহূর্তটা কেমন ফিলিং ছিল? প্রথমে ফিলিং বলুন, আপনি যখন যাচ্ছেন কটা ঠাকুরের নাম করতে গেছিলেন, কজনের নাম জপতে গেছিলেন? আসলে ঠাকুরের ব্যাপারটা এলো যখন বলি, আমি নাস্তিক, সুতরাং ওই ব্যাপারটা আসে না আমার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন সাউথ সামিটের কাছাকাছি চলে গেলাম তখন আমার মনে মনে ভয় লাগছিল। এক হচ্ছে ওদিন বুদ্ধ পূর্ণিমা ছিল, মানে অসম্ভব সুন্দর লাগছিল। যখন আমি ব্যালকনির জাস্ট পরে সাউথ সামিট, তখন বাজে প্রায় রাত 1:30। তখন আমি মনে মনে ভাবছিলাম যে এই কি এভারেস্ট, মানে এভারেস্টের মাথাটা কি এটা? তখন তো বুঝতে পারছি না। আর মানে শেরপাকে বারবার করে জিজ্ঞেসও করছি না, কারণ জিজ্ঞেস করতে গেলে তো শক্তি ক্ষয় হবে। আমার মুখের মধ্যে মাস্ক আছে, জিজ্ঞেস করতে গেলে চেঁচাতে হবে এবং মাস্ক খুলতে হবে। তা সব মিলিয়ে আমি জিজ্ঞেস করছিলাম না, কিন্তু ভীষণ ভাল লাগছিল। মানে চারিদিক মানে একদম সাদা ধপ্ত হবে এবং নানান পিক দেখা যাচ্ছে। রাতের পরিষ্কার আকাশ। এবং আরেকটা জিনিস দেখছিলাম, নর্থের দিক দিয়ে 2-1টা হেড টর্চ। তার মানে নর্থের দিক দিয়েও, চীনের দিক দিয়েও ক্লাইম্বার আসছে এবং ওরাও আমাদের হেড টর্চ দেখছে, আমরাও ওদের হেড টর্চ দেখছি। এবং যখন আমরা সাউথ সামিটের যে ওয়ালটাতে আমরা এলাম, ওয়াল ক্লাইম্ব করছি, আর ভাবছি যে যদি আমরা ভুল করে মানে ভোরবেলা চলে যাই, তাহলে ছবি তুলে প্রমাণের জন্য তো ছবি লাগে, ছবি তোলার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, আর ওই ওপরে ওই ঠান্ডায় ভয়ঙ্কর কষ্ট হবে। এই জন্যে বারবার মনে হচ্ছিল যে আমরা খুব স্লো যেতে পারছি না, কারণ অক্সিজেনের পরিমাণটা তো আমার কাছে ফিক্সড। আমার জন্য 3টে অক্সিজেন নেওয়া হয়েছে, 1টা অক্সিজেন আমি বইছি আর 2টো অক্সিজেন আমার জন্য শেরপা বইছে। তাহলে আমার ফিক্সড অক্সিজেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমার চলে আসতে হবে। এই জন্য আমরা মানে মনে মনে এটা ভয় পাচ্ছিলাম যে যেন পৌঁছাই যেন সকালবেলা, অন্তত যেন 5টার পরে পৌঁছাই। এই ব্যাপারটা আমার মাথায় কাজ করছিল। সাউথ সামিট থেকে যখন মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে জায়গাটা শেষই হচ্ছে না, ঠিক সেই সময় বেশ খানিকটা গেলাম, একটা উঁচু জায়গা পড়লো এবং ভাবলাম যে ওটাই মনে হয় সামিট। এবং ঠিক ওই জায়গাটা আমরা আগে পড়ে গেছি যে সাউথ সামিটের পরে হিলারি স্টেপ আসবে, হিলারি স্টেপটা একটু রকি হয়, আর হিলারি স্টেপের পরে, এবং সেই জায়গাটা যে এত ডিটেলস আমি পড়ে যাইনি ভাই, আমি জানতাম না। তা আমি ভাবলাম যে এটাই। তারপরে দেখছি আরও পেছনে
এই করতে করতে প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পরে আমরা মানে এতে পৌঁছে গেলাম, মানে টপের আগে যখন হিলারি স্টেপে এলাম, ওটা যে হিলারি স্টেপ আমি বুঝতে পারছি না। হিলারি স্টেপ হচ্ছে মানে একদম ট্রু সামিটের আগে একটা রকি জোন আছে, যেটা রক ক্লাইম্বিং করতে হয়, এবং এটা হিলারি মানে এডমন্ড হিলারি এটা ফার্স্ট, মানে ওই সময় তো দুজনে একসঙ্গে ছিলেন, কখনো তেনজিং নোরগে কখনো এডমন্ড হিলারি মানে ক্লাইম্ব করছিলেন, কারণ একজনের পক্ষে টানা যাওয়া সম্ভব নয়। তা ওইটা হিলারি রুটটা ওপেন করেছিলেন, তেনজিং তখন পেছনে ছিলেন, তা ওই জন্য হিলারি স্টেপ নাম হয়েছে। এবং হিলারি স্টেপ একটু টাফ এবং একটু রকি জোন এইভাবে আমরা জানি, দেখছি যে সেরকম কিছু নেই, তা ওটা হিলারি স্টেপ বলে বুঝিনি, চলে গেলাম। তারপরে দেখছি পিকের মাথা, তো তখন ভাবলাম যে ওর নিশ্চিত ওটা হিলারি স্টেপ। পিকের মাথায় কি লোকজন ফ্ল্যাগ ট্যাগ পুঁতে আছে? হ্যাঁ, পিকের মাথার উপরে নেপালের একটা ফ্ল্যাগ ছিল, আর কিছু প্রেয়ার ফ্ল্যাগ আছে, বৌদ্ধিস্টের প্রেয়ার ফ্ল্যাগ আছে, এবং দেখলাম যে বেশ কিছু মানুষ অলরেডি বসে আছে। সেটা বেশি না, কারণ আমরা তো প্রথম মানে বসে আছে, মানে তারা ওখানে বসে ছবি তুলছে, মানে আগে একজন ঢুকে গেছে আমাদের আগে আছে, মানে কি চায়ের দোকান তো নিশ্চিত থাকবে। হ্যাঁ, বাইদি ভাই একটা দোকানও পেয়েছিলাম ওখানে, একটা দোকানও পেয়েছিলাম, জরুর মালবারি দোকান হোগা। না, দোকানটা হচ্ছে অক্সিজেনের দোকান। মানে আমি একটা ছেলেকে দেখলাম, তখন দেখলাম দুজন ছেলে বসে আছে সামিটের রিজে, হিলারি স্টেপের আগে। ওরা ওখানে কি করে, কি খায়, কি করে থাকে? ওরাও ওই দিন গেছে, হয়তো গিয়ে আবার ফিরে আসবে। যদি কারোর অক্সিজেনের প্রবলেম হয়, ওই জন্য ও বলছিল যে অক্সিজেন আছে আর কি, এই কথাটা বললো। তার মানে আমি ওকে বুঝলাম যে ও বিক্রি করছে, এটা আমি শুনেছি আগে, বিক্রি হয়। এবারে আমরা যেটা $400 কিনেছি, ওখানে ন্যাচারালি সে $800 নিতেই পারে, মানুষের জীবন দেবে অক্সিজেন। তা ওটা বলেছিল, তা আমাদের দরকার ছিল না, আমাদের দাঁড়ানোর কোনো প্রশ্ন ছিল না। আজকে এই শোটা যদি বড় বাজারের কোনো ব্যবসায়ী শোনেন, তিনি ভাবছেন चल एवरेस्ट के ऊपर दुकान खोलेंगे, चाय का दुकान, उतरेगा बंदा वहां पर, चाय कॉफी लेगा, एक बिस्किट डुबा के खा लेगा। বাট হাউ ওয়াজ দ্য ফিলিং যখন আপনি উপরে চাপলেন? উপরে চাপার পরে মানে আমি সাউথ সিটির উপরে চাপলে এই সামাও আমার মনে হয় ওয়াও, গোটা কলকাতা দেখতে পাচ্ছি আমি সব থেকে উঁচু, আপনি তো বিশ্বের সব থেকে উঁচু পয়েন্টে ছিলেন। এই ফিলিংসটা আমার সবার আগে এসেছে যে এত তাড়াতাড়ি হয়ে গেল, মানে এত সকালবেলা, এটা ভাবতে পারিনি যে এত সকালবেলা। ঠিক আছে, আমরা তো সুস্থ আছি। আর দেখছি চীনের দিকটা প্রায় 7,000 মিটার অঞ্চলটা নিচে আর কি, পুরো তিবেতিয়ান মালভূমি দেখছি পুরো এতে ঢাকা, মেঘে ঢাকা, এবং মেঘ থেকে যে পিকগুলো 7-এর ওপরে বা ওই মেঘটার অঞ্চলের ওপরে আছে, সেই পিকগুলো খোঁচা খোঁচা হয়ে উঠে আছে। এই দৃশ্য আগে দেখেছি, কিন্তু এত বিস্তৃতভাবে, কারণ বিশ্বের সর্বোচ্চ বিন্দু থেকে তো অনেক বেশি বিস্তৃতভাবে দেখা যাবে, সে এত বিস্তৃতভাবে আগে দেখিনি। আর হচ্ছে মানে এই আনন্দটা অবশ্যই আছে, বা এই এভারেস্টটা প্রত্যেকটা মাউন্টেনিয়ারের, মানে এভারেস্টে যাওয়ার মানে তার মাউন্টেনিয়ারিং জীবনে সে একবার স্বপ্ন দেখে, পারুক না পারুক, টাকা জোগাড় করতে পারুক, কোনোভাবে স্বপ্ন দেখে সে এভারেস্ট ক্লাইম্ব করবে জীবনে একবার, বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে পা দেবে, এবং তার টেকনিক্যালিটিস, তার ঠান্ডা, তার নানান রকম প্রতিকূলতা, বাধা বিপত্তি, সেগুলো সে ওভারকাম করতে চাইবে। আর আপনারা বলেন বা আপনি বলছেন জয়ী, আমরা কখনো এভারেস্ট জয় করা যায় না, এভারেস্ট একদম কোনো পিক জয় করা যায় না। প্রকৃতি যদি সাথ না দেয়, কোনো পিক আমাদের পক্ষে সম্ভব নয়, সাধারণ মানুষের পক্ষে, সাধারণ ও অসাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয় জয় করা। আমরা বলি যে আমরা সফলভাবে ফিরে এসেছি, এভারেস্টের কাছ থেকে মাথা থেকে ঘুরে আসতে পেরেছি, ব্যাস। আমি জাস্ট বলছি ওই জায়গাটা তখন আমরা মানে এর বাইরে আমার মনে হয়েছিল যে আমাকে নামতে হবে, এবং নামতে হবে সামিট ক্যাম্প পর্যন্ত নয়, নামতে হবে বেস ক্যাম্প পর্যন্ত। নামলে তবেই আমি সেফ, এবং তবেই আমার অভিযানটা সাকসেসফুল হবে, কমপ্লিট হবে। আপনার প্রথম এক্সপ্রেশনটা আমি বলুন, মানে আপনি চাপলেন, এই আপনি উঠলেন, দাঁড়ালেন, আপনি এভারেস্টের টপে রয়েছেন, গোটা বিশ্ব দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনি টলেস্ট পারসন ইন দ্য আর্থ। একদম মাথায় যখন উঠি, তার আগে থেকে তো মাথা দেখা যাচ্ছে, তার মানে আমি বুঝে গেছি যে আমি আর কিছুক্ষণের মধ্যে ওই মাথাটায় উঠে যাব। এবং দেখলাম বাইদি ভাই একদম লাস্ট পর্যন্ত মানে রোপ নেই, কিছুটা অঞ্চল
রোপ নেই। প্রথমে একটু ভয় পেয়ে গেলাম যে রোপ ছাড়া যাব, দুদিকে এরকম খাড়াই দেয়াল। তখন ভাবলাম যে ওই লোকগুলো তো ওখানে বসে আছে, তার মানে ওরা গেছে, তা আমিও যাই, আমিও যেতে থাকলাম, এইভাবে চলে গেলাম। গিয়ে মানে আমি রাস্তা তো আর পিছার রাস্তা নয়, সড়ক নয় যে ঢালাও রাস্তা, কি হবে মানে স্নোয়ের ওপর দিয়ে পায়ের চলার একটা এই এরকম সরু মতো পায়ে চলার একটা এতটা খাদ হয়ে গেছে পড়ে পড়ে, তার মধ্যে দিয়ে পা রেখে রেখে যাওয়া, এই আর কি। সামনে কি ওই সুচলো একটা ডান্ডা থাকে, ওটা দিয়ে খোঁজা দেখাতে যেতে হয় মানে? না, সুচলো ডান্ডা থাকে, ওটা তো এর জন্য আর কি, সাপোর্ট নেওয়ার জন্য। ওটা আমাদের কাছে ছিল না ক্লাইম্ব করার সময়, ওটা আমার কাছে ছিল না, বা আমাদের ম্যাক্সিমাম লোকের কাছে ছিল না। নিচে যখন হাঁটা হয় তখন ওগুলো লোক নিয়ে যায়, বা আইসেক্স যে পাহাড়ের যে মেন তুষার গাইতি যেটা বলে, সেটা আমরা অন্যান্য পাহাড়ে নিয়ে যাই। কিন্তু এখানে যেহেতু পুরোটাই রোপ দেয়া আছে, এভারেস্টের জন্য ব্যাপারটা কিন্তু অন্যরকম। এভারেস্ট বা এই ধরনের বড় বড় এক্সপিডিশনের জন্য অন্যরকম। আমরা তখন ওটা আমাদের কাছে মানে দরকার লাগে না, নিয়ে যাই না, ওটা ছিল না। এবার উপরে গিয়েই মানে আমার কিন্তু মানে সমস্ত আনন্দ সব কিছুর মধ্যে আমার মনে হচ্ছে যে আমাকে ফিরতে হবে এবং সেফ ফিরতে হবে। কারণ কি, আমি কিন্তু তার আগে 3 দিন ধরে আমি অক্সিজেন নিচ্ছি, এবং তারপরে এই যে মোট 5 দিন বা 4.5 দিন মতো অক্সিজেনের নিতে থেকেছি। এই সময়ে জল ছাড়া আমি এই সলিড ফুড খেয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, সব মিলিয়ে 100-125 গ্রাম। মানে ওই অল্টিটিউডে খাওয়া যায় না, যখন অক্সিজেন নেওয়া হয় তখন খাওয়া যায় না। আমি বলছি না, 4.5 দিনে আমি 100 থেকে 125 গ্রাম টোটাল খাবার খেয়েছিলাম। 2টো বাদাম হতে পারে, তার মধ্যে হাফ বিস্কুট হতে পারে, ক্যাডবেরি হতে পারে, বা কাজু হতে পারে, সব মিলিয়ে এরকম খেয়েছিলাম, কারণ আমি খেতে পাচ্ছিলাম না, খাওয়া যায় না বলে। দাদা, আপনি বিরিয়ানি নিয়ে খুশি থাকুন, আমিও খুব আনন্দের ড্রয়িং রুমে বসে অবেলায় আড্ডা দেখি, কখনো শুট করি। আমি আপনি যেদিন লিফট সার্ভিস চালু হয়ে যাবে সেদিনকে আমরা এভারেস্টে উঠবো। আপাতত রুদ্রদার জন্য বেস্ট অফ লাক দাদা। আপনি কি আবার যাবেন ডিসাইড করেছেন? অবশ্যই, আমার অবশ্যই টার্গেট আছে। যদি স্পন্সর পাই তাহলে অবশ্যই করে আমি সাউথ পোল বা নর্থ পোল কিংবা কাঞ্চনজঙ্ঘা এই ধরনের কথা আমি অলরেডি ভাবতে শুরু করেছি। দাদা, আমি আর আপনি দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিং ঘুরে আসবো। এভারেস্টে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য এই সমস্ত চ্যাম্পিয়ন মানুষ, এই চ্যাম্পিয়ন কোল যেটা দরকার। থ্যাঙ্কস আ লট। গোটা অবলায় আড্ডা টিমের পক্ষ থেকে একটা বিরাট কুর্নিশ, গোটা বাংলা, গোটা ভারত, গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে সালাম জানাচ্ছে ফর দিস এক্সট্রিমলি ডেঞ্জারাস এই যে অভিযান, সেটাকে আপনি এইভাবে সফল করেছেন। গোটা মানব জাতির কাছে এই মুহূর্তে আপনি বিস্ময়, সত্যি কথা, লিটারালি বিস্ময়। অসংখ্য ধন্যবাদ আপনার আসার জন্য। এন্ড এইরকম মানুষ যতদিন থাকবেন আমাদের ঠোঁটের কোণে স্মাইলটা থাকবে। আমরা ওই লিফটে চাপতে চাপতে ভাববো আরেকজন বাঙালি জিতেছে, বুঝলি, আরেকটা বাঙালি জিতেছে। স্মাইলটাকে পাস অন করতে থাকবেন, এনজয় করতে থাকবেন বাংলা আড্ডা। বাই।